শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের জন্য শুভ হোক, খুব ভালো কাটুক পুরোটা দিন, এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল রুম্মান, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, তুমি কেমন আছো? বেশ ভালো আছি। এবং একজন গুণী মানুষ আজকে আমাদের সঙ্গে আছেন, কে আছেন তুমি জানিয়ে দাও। অবশ্যই, আসলে প্রতিদিন আমরা এই গুণী মানুষদের পাই এবং তাদের জীবনের আলাদা আলাদা গল্প থাকে, সেই গল্পগুলো আমাদের খুব অনুপ্রাণিত করে। আজকের অতিথি সম্পর্কে যখন জানছিলাম আমি খুব অনুপ্রাণিত হচ্ছিলাম। চলো ছড়িয়ে দিই আমাদের দর্শকদের মাঝে। চলো দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন কীর্তিমতী উদ্যোক্তা সুরাইয়া ফারহানা রেশমা। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমরা তো যে বললাম দর্শকদেরকে আমরা অনেক ভালো আছি এবং আপনার সম্পর্কে যখন জানছিলাম আমরা খুব অনুপ্রাণিত হয়েছি। এবং শুরুতে আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আরেকবার, আপনি রাধুনী কীর্তিমতী সম্মাননায় ভূষিত হয়েছেন। বাহ, এই সম্পর্কে তো অবশ্যই শুনবো, তবে কেন ভূষিত হয়েছেন সেটি আজকে পুরো ঘন্টা জুড়ে আবিষ্কার করব। কি বলো সুস্মিতা? একদমই তাই, পুরো ঘন্টা জুড়ে অবশ্যই সেটা আবিষ্কার করব। তবে তার আগে আপনাকে একটু আবিষ্কার করতে চাই, আপনার শৈশব থেকে বড় হয়ে ওঠার গল্পগুলো আমরা শুনতে চাই। খুব সহজ ছিল না আপনার বেড়ে ওঠার সময়গুলো, একটু বিস্তারিত জানতে চাই। আপনার জন্ম কোথায়, বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম আসলে বগুড়াতেই, আমার নানি বাড়িতে, কিন্তু আমার বাবা বাড়ি হচ্ছে বেড়া, পাবনা। তো আমার বাবা ওখানেই থাকতো, আমার নানি বাড়িতে। তবে আমার জন্মের 2 মাস পরে আমার আব্বা আবার দ্বিতীয় বিয়ে করে। তো তারপর থেকেই দেখা যায় যে আমি ছোটবেলা থেকে কখনো বাবার যে আদর ভালোবাসা এটা আমার পাওয়া হয়নি। তো ওখান থেকেই অনেক সমস্যা হয় আর অনেক কষ্টে আসলে বেড়ে ওঠা। আপনারা ক ভাই বোন? আমি আমার মায়ের একা। আচ্ছা, তো 2 মাস পরে যেহেতু বাবা বিয়ে করেন, তো আপনার বোধ হওয়ার আগেই তো আসলে আপনি একটা অন্যরকম পরিবেশের শিকার হয়েছে। একটা সময় পর্যন্ত আমি আমার বাবাকেই চিনতাম না। তবে আমার জীবনে সফলতা আসার একটু আগেই বাবা চলে গেছে। সে থাকলে, বাবা তো বাবাই হয়, সে থাকলে আসলে দেখতে পারতো যে তার মেয়ে আসলে কি করতে পারছে জীবনে। আচ্ছা, তো বোধ হবার পর থেকে আপনি কি পরিবেশ দেখেছেন? মানে মায়ের কাছেই তো আমি আমার মায়ের কাছে ছিলাম, আমার নানি বাড়িতে। আমার নানি, আমার মা আর আমি থাকতাম একসঙ্গে। আমার নানির যত দেখাশোনা আমার সব আমার মাই করতো। কেমন ছিল ছোটবেলা? আসলে ছোটবেলাটা বলতে গেলে তো অন্যরকম। তো আমার মনে আছে আমি অনেক ছোট ছিলাম, আর আমার প্রতিবেশীদের মধ্যে না যত বাচ্চারা ছিল সবার চেয়ে ছোট ছিলাম। আমি ছোট ছিলাম বলে, আর আমি খুব ছোটবেলা থেকে না খুব শান্ত বোকাশোকা ছিলাম। তো খেলাধুলার ক্ষেত্রেও কেউ আমাকে খেলাধুলাও নিত না। তখন আমি আমার মাকে এসে বলতাম যে মা, ওরা আমাকে খেলা নেয় না। এইরকম আসলে এইভাবে আস্তে আস্তে একটু বেড়ে ওঠা। তারপরে আমি বেশি লোকজনের সাথে ছোটবেলায় মিশতে পারিনি বা লেখাপড়াও ওইভাবে হয়নি। একটা সময় আমার মা আমাকে নিয়ে শহরে থাকতো, আজকে এখানে কালকে ওখানে, এরকম একটা পরিস্থিতি ছিল। আমার বাবার সাথে তার সম্পর্ক ছিল না। তো আমার মার একটা ভয় ছিল যে আমার একটা মেয়ে, যদি মেয়েকে সে নিয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো। এই জন্য আমাকে দেখা যাচ্ছিল হয়তো বা লুকায় লুকায় রাখতো। তখন আসলে বুঝতাম না, তো এখন বুঝি। আর বাবা তো দ্বিতীয় বিয়ে করে, ওখানে একটা ছেলে একটা মেয়ে হয়, আসলে সব মিলে সব ব্যস্ত হয়ে পড়ে। পরবর্তীতে যখন আবার গ্রামে বাড়ি গেলাম, ওখানে তখন তো অনেক সমস্যা ছিল, আজ থেকে আরও কত বছর আগের কথা। অনেক অভাব অনটন, অনেক কিছুই ছিল। আর আমার আম্মা একটা সরকারি চাকরি করতো, ঠিক আছে, কিন্তু বেতন পাইতো 1500 টাকা। 1500 টাকা দিয়ে 3 জন মানুষের খাওয়া দাওয়া লেখাপড়া আসলে সম্ভব না, খুবই কঠিন ছিল। সব মিলে আসলে জীবনটা কেমন ছিল বলতে পারবো না। এই যে মা চাকরি করতেন, 1500 টাকা পেতেন, এটা কোন সময়ের কথা বলছেন? আমার জন্মের পরে। কত সাল হবে? 1987-তে আমার জন্ম, তো 88-তে আমার আম্মার চাকরি হয়। কিন্তু চাকরি হলেও যে সব সমস্যার সমাধান হয় তা না, আরও মনে হয় জটিলতা। তখনকার সময় আর এখনকার সময় মানুষ তো অনেক আধুনিক হয়ে গেছে। তো আমার মনে আছে আমাদের একটা খেরের ঘর ছিল। আমি এক সময় আমার এক আত্মীয় বাড়িতে যাব, তো আমার একটাই জামা ছিল, তা আমার আর কোনো জামা নাই। তো স্কুলে পড়তাম, একটা বান্ধবী ছিল, ওর
জামা ছিল, তো ওই জামাটা আমি নিয়ে গেছি, মানে আজকে যাব কালকে আসব। তো ঘটনাচক্রে ওখানে যেয়ে একদিন আমি থাকলাম, তারপরের দিনে আসলাম। যখন আসতেছিলাম তখন আমাদের হচ্ছে যে এই মেইন রোড থেকে ঢাকা বগুড়া যে মহাসড়ক আছে, তো এখান থেকে বেশ কিছু রাস্তা হেঁটে যেতে হয়, 3-4 কিলোমিটার হেঁটে যাওয়ার রাস্তা ছিল। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তো যার জামাটা নিয়ে আসছি সে আবার একটা বিয়ে খেতে যাচ্ছে, ও হেঁটে হেঁটে যাচ্ছে। তো রাস্তার মাঝখানে ওর সাথে আমার দেখা, তো বলতেছে, রেশমা তুমি আমার জামাটা নিয়ে গেছো, এই কারণে আমি বিয়েতে যাচ্ছি শাড়ি পরে। আমার এই কথাটা এখনো মনে আছে, আর এখন আমার কত জামা কাপড়। জি, এভাবেই আসলে মানুষের, আমরা বলি যে দুঃখের সময় তো সব সময় থাকে না, দুঃখের পরে সুখ আসে, এবং আপনার জীবনেও এসেছে। তবে একটু যদি জানতে চাই যে সেই সময় আপনার বাবা চলে গেলেন আপনাদের ছেড়ে, আপনার মায়ের একমাত্র অবলম্বন আপনি, তো মায়ের সেই সময় কি প্রত্যাশা ছিল আপনাকে নিয়ে, কি স্বপ্ন দেখতো? ভাবতো যে আমার মেয়ে বড় হবে, জীবনে হয়তো বা লেখাপড়া করবে বা কিছু একটা করবে, কিন্তু আসলে তো মানুষ যা চায় তা তো সব সময় হয় না। একটা সময় দেখা গেল একটু আমি বড় হলাম, আর লেখাপড়া আমি হচ্ছে যে 5 পর্যন্ত ঠিকঠাক কখনো ক্লাস করতে পারিনি। তো যখন 5-এ উঠলাম তখন আমার কঠিন একটা জ্বর হয়, মনে হয় কয়েক মাস আমার জ্বর ছিল, বেশ কয়েক মাস থাকার পরে আমার মাথার চুল টুল সব পড়ে যায়। যাওয়ার পরে আমার ব্রেনটেরও তখন সমস্যা হয়। পরবর্তীতে একটা আয়ুর্বেদী ডাক্তারের চিকিৎসাতে মোটামুটি রিকভার হয়। এখনও কিন্তু আমি অনেক কিছু মনে রাখতে পারি না। আপনাদের এখানে যে আসলাম, আমি যে জায়গাটা মনে করে আসব তা কিন্তু পারিনি। আমি লিখে নিছি, বললাম যে ভাই হোয়াটসঅ্যাপে একটু লিখে দেন আমি কোথায় যাব। তো এরকম সমস্যা আমার এখনও হয়। তারপরে হচ্ছে 5, আবার পরবর্তীতে পরীক্ষা দেওয়া হলো, 7-এ পড়া হয়নি, আবার 6-এ পড়া হয়নি, 7-এ পড়লাম মনে হয়, আবার 8-এ উঠলাম, পরে বিয়ে হয়ে গেল। আসলে ওখানে যেও বেশি দিন আমি টিকতে পারলাম না। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা, মনে করতো চাকরি বাকরি করে টাকা পয়সা দিবে, কিন্তু আমরা এই প্রসঙ্গে একটু বিস্তারিত শুনতে চাই, কিভাবে আপনার বিয়ে হলো, কখন বিয়ে হলো, সব শুনবো। তবে আপনার সম্পর্কে আমরা কিছু তথ্য জানি, সেগুলো একটু জানিয়ে আসি। জি। দর্শক, আমাদের আজকের অতিথি সুরাইয়া ফারহানা রেশমা, যিনি সমাজে প্রচলিত পরিচয় সীমা ভেঙে নিজের নামে প্রতিষ্ঠিত হয়েছেন। একদম ছোটবেলায় বাবার তাকে ছেড়ে যাওয়া এবং অল্প বয়সে বাল্য বিবাহের কঠিন অভিজ্ঞতা তার জীবনকে বিপর্যস্ত করলেও তিনি সেখান থেকে নিজের শক্তি খুঁজে নেন। দুঃসহ দাম্পত্য জীবন থেকে ফিরে এসে আত্মনির্ভর হওয়ার দৃঢ় সংকল্প নিয়ে তিনি নতুনভাবে পথ চলা শুরু করেন। 2014 সালে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ এবং ঋণের সহায়তায় অল্প পুঁজি নিয়ে গড়ে তোলেন তার স্বপ্নের উদ্যোগ রেশমা কৃষি উদ্যোগ, যেটি পরবর্তীতে বড় আকারে খামারে পরিণত হয়, যেখানে ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনের পাশাপাশি গবাদি পশু, হাঁস মুরগি, মাছ এবং সবজি চাষও চলছে সমান তালে। বর্তমানে তার খামার থেকে বছরে প্রায় $250 টাকা নেট লাভ হয় এবং এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, বিশেষ করে নারীদের জন্য। শুধু ব্যবসায়িক সফলতাই নয়, তিনি দেশের বিভিন্ন জেলার হাজারো আগ্রহী মানুষকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হতে অনুপ্রাণিত করছেন। তার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা, যিনি সবসময় সাহস এবং সমর্থন দিয়ে পাশে থেকেছেন। নিরলস পরিশ্রম এবং দৃঢ় মনোবলের স্বীকৃতি হিসেবে তিনি জয়িতা সম্মাননা, জাতীয় যুব পুরস্কার সহ বিভিন্ন জাতীয় পর্যায়ের পুরস্কারে ভূষিত হয়েছেন। কিছুদিন আগে আমরা তাকে দেখেছি রাধুনী কীর্তিমতী উদ্যোক্তা 2025-এর সম্মাননায় ভূষিত হতে। চলুন তার কাছে আবারও ফিরে। বাহ, অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ ভাই। ছোটবেলার কথা বলছিলেন, আপনি বিয়ে হয়ে যায় খুব অল্প বয়সে। কত বছর বয়স? ভাই আমি একটু মনে রাখতে কম পারি তো, কোনো সমস্যা তারপরেও নেই। 14-15 হয়তো বা। ক্লাস 8-এ থাকা অবস্থায়? এইটাই, হ্যাঁ, 8 পর্যন্ত লেখাপড়া করা হয়, তারপরে আর হয় না। তো বিয়ে হয়ে যায়, ওখানেও বিভিন্ন ধরনের সমস্যা, সে কাজকর্ম করতো না, ইনকাম না থাকলে যা হয়। তারপরেও আমি বেশ কিছুদিন চেষ্টা করছিলাম, মানে সে বিভিন্ন ধরনের ইয়েতে আসক্ত ছিল। পরবর্তীতে আমি হচ্ছে, হ্যাঁ, আসলে ভাই আমি চাই না যে অন্য কারো দোষ দিতে চাই না, আমি হয়তো বা ভালো ছিলাম না, এই জন্যই আমি টিকতে পারিনি। তো ওখান থেকে পরে বাধ্য হয়ে আবার আমার মায়ের কাছে ফিরে আসি। আসার পরে আমি হচ্ছে একটা মেয়ে যখন গ্রাম অঞ্চলে মানে শ্বশুরবাড়ি থেকে ফিরে আসে, তখন যে কি সমস্যা সেটা ভাষায় প্রকাশ করার মতো না। কতদিন ছিলেন শ্বশুরবাড়িতে? ওইখানে 4-5 বছর ছিলাম। আচ্ছা। তারপরে ওখান থেকে আসার পরে
তো আমার নানি বাড়িতেই থাকি, আমার মাও তো আমার নানি বাড়িতেই থাকতো। তো ওইখানেই উঠি। ওঠার পরে প্রথমত আগে সেলাই কাজটা শেখা হয়। সেলাই কাজ করতাম, টুকটাক নিজের খরচটা চালাতাম। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়, মানে যখন যেখানে যাব 2জন 5জন লোক থাকলে শুধু জিজ্ঞেস করবে বাবা কি করে। তো আমি বলতে পারি না বাবা কি করে, স্বামী কি করে, নাই, কেন নাই। মানে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন মন্তব্য, বিভিন্ন মানে মেয়ে হলে যা হয় সমাজে এখন, মানে সুযোগ নেওয়ার চিন্তা ভাবনা। তো এইসব জায়গা থেকে একটা সময় আমি যেখানে 2জন 5জন লোক আছে আমি সেখানে যাইতাম না। ওই যে প্রশ্ন করবে আমি কি বলবো। তো এইভাবে থাকতে থাকতে একটা সময় আমি একদম ঘরমুখী হয়ে যাই, লোকজনের সাথে মিশি না, কারোর সাথে যাই না কারো কাছে। তো পরবর্তীতে তখন যেয়ে আমি নিজে নিজেই চিন্তা, আর বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কথাবার্তা, যে রেশমা ভালো না, রেশমা এই করলো ওই করলো, অনেক ধরনের কথাবার্তা। তখন একটা সময় আমি খুব এই 2টা বিষয় নিয়ে খুব আপসেট হয়ে গেলাম। মানে ঘর থেকে বের হই না, কারোর সাথে কথা বলি না। নিজে নিজে একটা সময় চিন্তা করলাম, আসলে ওনারা যা বলতেছে আমি তো তা কোনোটাই করতেছি না। আমি তো কারোর সাথে কথাও বলতেছি না, কারোর সাথে আড্ডাও দিচ্ছি না, আমি তো ঘুরেও বেড়াচ্ছি না, বা বাজে কোনো কাজও করতেছি না। তো আমার স্বামী নাই, সেটা কি আমার অপরাধ? বা আমার বাবা আমাকে ছোটোবেলা থেকে রেখে চলে গেল, সেটাও তো আমার অপরাধ না। তো আমার জীবনে এমন কিছু করতে হবে যেন নিজেই নিজের পরিচয় আমি বাঁচতে পারি। তো এই প্রতিজ্ঞাটা আমার মনে মনে হয় যেন একটা সময় আসে আমি রেশমা নামেই সবাইকে বলতে পারি, আমার বলতে হয় না যে আমি কার মেয়ে কার বউ, এই পরিচয়টা যেন না লাগে। তাহলে মনে মনে আমার এটা একটা প্রতিজ্ঞা যে কিছু করতে হবে। আসলে মনের জোর তো ছিল, এখন চেষ্টা দরকার। তখন আচ্ছা, এই জায়গাটায় মনের জোরটা কিভাবে আসে? কারণ এত প্রতিকূলতার ভেতর আপনি বড় হয়েছেন, এত কথা শুনেছেন, সাহসটা কিভাবে পেয়েছেন? আসলে কি সাহসটা হলো নিজের মধ্যে। আপনি ব্যবসা করলে, উদ্যোক্তা হলে, লেখাপড়া করলে কারো কোনো সহযোগিতা দরকার নাই, দরকার হচ্ছে নিজের মনের জোর। যদি মনের জোর থাকে তাহলেই সে জীবনে সাকসেসফুল হতে পারবে। মানে মনের জোর কিন্তু না থাকলে টাকা দিয়ে কোনো কাজ হবে না। অনেকজনের অনেক টাকা আছে কিন্তু মনের জোর নাই, কি করবে না করবে সেই সিদ্ধান্তই নিতে পারে না। জি, তো মনের জোর থাকলে যে আমি কি হব, তাহলে টাকা ভূতেই নিয়ে এসে দিবে। খুব ভালো বলেছেন। বাহ। তারপরে কিভাবে এগিয়ে গেলেন? তারপরে আমি হচ্ছে মনের জোর আছে, কিন্তু মনের জোর তারপরে? ছিল আমার প্রচন্ড, আমার করতে হবে, আমি খুঁজতেছি, মানে আমি কি করব এটা তো আমার বের করতে হবে। পরবর্তীতে আমি সেলাই কাজটা শিখলাম, মানে এমনভাবে শিখলাম, সময় দিলাম ওখানে। আমি এখনো লেডির যত ডিজাইন আছে আমি দেখলে হুবহু করে দেব, যে কোনো ডিজাইন। তো আমি যখন এটা একদম খুব ভালোভাবে শিখলাম, তখন আমার বাড়িতে একটা মেশিন নিয়ে আমি শুরু করলাম। আমার বাড়িতে বিদ্যুৎও ছিল না, মানে আমি পুরুষদের কাজও শিখলাম, কিন্তু ওইগুলো করতে গেলে আবার কারেন্টের দরকার আছে, ইস্ত্রি লাগে। কিন্তু লেডিস কাজ করতে গেলে অত বেশি একটা ঝামেলা হয় না। তো তখন আমি নিজে কাজ শুরু করলাম, প্লাস এর পাশাপাশি অনেকজনকে প্রশিক্ষণ দেওয়াও শুরু করলাম। যে তখন আমার চিন্তা ভাবনা ছিল একটা প্রতিষ্ঠান বানাবো। তো আমি যাদেরকে নিয়ে কাজ করলাম, যাদেরকে শেখালাম, কারো কাজ আমার মনের মতো হয় না। আমি যেরকম যত্ন করে করি ওরা এভাবে করে না। তো এটা করতে করতেই আমার যুব উন্নয়নের সাথে পরিচয় হয়। হওয়ার পরে ওনারা আমার গ্রামে একটা প্রশিক্ষণ দেয় গরু মোটা তাজাকরণের 7 দিনের। তো ওই প্রশিক্ষণটা নেওয়ার পরে প্রশিক্ষণে যখন গেলাম তখন ওখান থেকে শুনতে পারলাম যে ওনারা ঋণ সহায়তাও দেয়। তো তখন 7 দিনের প্রশিক্ষণে যে পরিমাণ ঋণ দিবে 20-30 হাজার টাকা, ওই 20-30 হাজার টাকা দিয়ে আসলে তো কিছু সম্ভব না। পরে ওনাদের সাথে যোগাযোগ করে আমাদের বগুড়া অধিদপ্তর আছে, যুব উন্নয়ন অধিদপ্তর, ওখানে 1 মাসের 1.5 মাসের 2 মাসের বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ হয়। তখন আমি মৎস্য চাষ একটা প্রশিক্ষণ নিলাম 1 মাসের। নেওয়ার পরে আমার এক পুকুর ছিল, তো ওখান থেকে আমি তখন 50 হাজার টাকা ঋণ নিই, নিয়ে আমার মায়ের কাছ থেকে 15 হাজার টাকা নিই। একটা গরু একটা ছাগল কিনলাম, কিনে শুরু করলাম। শুরু করার পরে এর পাশাপাশি তো সেলাই কাজটা চলছে, আমার কাছে প্রচুর অর্ডার থাকতো, প্রচুর পরিমাণ। আমি আমার কাছে মনে হতো যে রাত হলো দিন, সারা রাত ভরে কাজ করতাম। তো পরবর্তীতে যেয়ে এই একটা গরু একটা ছাগল দিয়ে শুরু করলাম। একটা ভাই আবার আমাদের ওইখানে আসতো, আমাদের পাশের গ্রামের, সে বলল যে কেঁচো সার উৎপাদন করা যায়, মানে আমাদের বাড়ি এসে গল্প করতো।
তো ভাই কিভাবে করা যায়, বলে রিং স্ল্যাবে গরুর গোবর দিয়ে কেঁচো সার করা যায়। তো আমি বললাম তাহলে আমি করব, আমাকে হচ্ছে রিং দেন। তো বললো আচ্ছা ঠিক আছে দিব। তো এইভাবে মানে 1-2 মাস গেল, কিন্তু আমার আবার কি মাথার মধ্যে যেটা একবার আসবে ওটা না করা পর্যন্ত আমি শান্তি পাই না। আমি ওটা কিভাবে করব, কোথা থেকে করব, মানে এটা নিয়ে আমার মানে যে ঘুম হারাম। মানুষ তো স্বপ্ন দেখে হলো ঘুমাই ঘুমাই, আর আমার স্বপ্ন হলো জাগে জেগে জেগে জেগে। দেখা। তো তখন আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বললাম যে, উনি আমাদের বাড়িতে আসতো, বললাম যে মামা আমাকে একটু সহযোগিতা করেন। তো বলছে কি, তো বললাম যে আপনারা তো হচ্ছে গ্রামে গরিবদেরকে টয়লেটের জন্য রিং দেন, তো আমাকে কয়টা দেন। তো বলছে তুমি কি করবা। তো বললাম যে আপনি দেন, দেখেন আমি কি করি। তখন উনি আমাকে বলছে যে 2টা নাম দাও। তা 2টা নাম দিলাম, 2টা নামে আমি হচ্ছে 6টা রিং আর 2টা স্ল্যাব পাবো। তো 2টা স্ল্যাব না নিয়ে আরও 2টা রিং নিলাম, 8টা রিং নিয়ে 2017 সালের শুরুতেই ওই ভাইয়াকে বললাম যে ভাই আপনি একটু আসেন। ওটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি তো কিচ্ছু বুঝি না। পরে উনি আসে, আমার একটা বাজারের মতো জায়গা ছিল, সেখানে 2 পাশ থেকে মাটি উঠে উপরে উনি কিভাবে সেট করা লাগবে ওটা করে দিয়ে গেল। দেওয়ার পরে আমি আর আমার একটা খালাতো বোন আছে, 2জন মিলে তালের পাতা কেটে পলিথিন দিয়ে একটা ছাপড়া ঘর বানালাম, যাতে বৃষ্টির পানি না পড়ে। বানানোর পরে ওইখানে আছে গরু গোবরটা নিয়ে এসে ওই রিংয়ের মধ্যে রাখি, কিন্তু কি করতে হবে আমি তো জানি না। নিয়ে এসে রাখার পরে 1-2টা গরুর গোবর আর কতই হয়, 8টা রিং ভরতে বেশ সময় লেগে গেল। মানে ওই রিং ভরতে ভরতেই গ্যাস মুক্ত হয়ে গেছে। আমি মনে করলাম যে এইভাবেই চলে। পরে ওই ভাইকে বললাম যে ভাই এখন তো আমার হচ্ছে রিং ভরে গেছে, তাহলে কেঁচো দেন। তখন উনি একদিন ফ্রিতেই কেঁচো দিয়ে গেল, মানে যতটুকু লাগে। দেওয়ার পরে আমার আবার একটা সমস্যা হলো, আমি ছোটোবেলা থেকে কেঁচো দিকে প্রচুর ভয় পাই। যেখানে কেঁচো আছে তার বিপরীতে আমি আছি। কেঁচো ভয় পেতেন, কিন্তু সেই কেঁচো নিয়ে কাজ করতে শুরু করলেন। তারপর শুনি। পরে মানে ওখানে সার হচ্ছে, অনেক সময় যাচ্ছে, আমি তো কিছু ভয় পাই, আমি তো ধরতে পারি না। আর আমার আম্মাও না ঘৃণা করে কিছু দিকে, ভয় পায় না কিন্তু খুবই ঘৃণা করে। পরে এখন এভাবে না অনেকটা সময় চলে গেল। ওই ভাই যে ভাই কিছু দিয়ে গেছে উনি আসতো, সারটা উঠায় সার কয়টা আমাকে দিয়ে যেত, মাঝে মাঝে কিছু নিয়ে যেত, বিক্রি করতো। তো আমি কখনো ওনার কাছে টাকা চাইনি, তার কারণ আমি কিভাবে চাবো, আমি তো কোনো ধরতে পারতেছি না। পরবর্তীতে 2017 সালের শেষের দিকে তখন আরেকজন আসে আমার কাছে, এটা হলো ওনারা হচ্ছে যে RMTVর একটা প্রজেক্ট থেকে, TMSS এর একটা প্রজেক্ট ছিল। তো ওনাদের সাথে একটা মিটিংয়ে যাওয়া হয়, যে ওনারা নিরাপদ সবজি নিয়ে কথা বলে। তখন হচ্ছে ওই জৈব সারের কথা আসে, কেঁচো সারটা। তা আমি তো মানে সব কিছু তখন বলতে পারি যে এইভাবে এইভাবে করে, আমি ধরতে পারি না, সেটা তো আর আমি ওদেরকে বলিনি। তো ওনারা একদিন সকালবেলা আমার কাছে আসে যে আপা আমাদের হচ্ছে প্রজেক্ট আছে, তো আমি আপনাকে দিতে চাই, আপনি কি নিবেন? তো আমি বললাম যে ভাই নিব, তো বিক্রি তো হয় না সার। আসলে মূল বিষয় হচ্ছে আমি তো কখনো কাউকে বলিনি যে আমি কেঁচো সার উৎপাদন করি, আপনি কেনেন। তো আমার এটা যে বলতে হবে লোকজনকে, এটাও আমি জানতাম না। তো পরে বলছে যে আপনি করেন, তারপরে আমরাই নিব আপনার সার। তখন উনি হচ্ছে যে আমার নামে এবং আরও 2 জনের নামে, 3 জনের নামে 3টা রিংয়ের 600 টাকা দিয়ে গেল আমাকে। তখন আমি ওই 600 টাকা দিয়ে আবার 3টা রিং কিনে আবার আলাদাভাবে তালের পাতা দিয়ে আবার একটা ঘর বানালাম পাশেই। বানায়া হচ্ছে গোবর যখন দেই, তখন আমি কি করলাম, আমাদের বাড়িতে না অনেক হ্যান্ড গ্লোভস আছে। আচ্ছা। তো হ্যান্ড গ্লোভস পরে ওটাতে গোবর দিলাম। দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে এইভাবে পিছুই পড়ে থাকলে তো চলবে না, ভয়কে তো জয় করতেই হবে, তার কারণ আমার তো করতেই হবে। তো তখন আমি চেষ্টা করলাম যে কিছু আমি কিভাবে ধরবো। তখন আমি ওই কিছু ধরা ওই সেই দিন থেকেই আমি চেষ্টা করলাম। তো যখন আমি ওই সারগুলো উঠাতে যাচ্ছিলাম বা নাড়তে চাড়তে যাচ্ছিলাম, কিছু যখন আমি যাই কিছুর কাছে, মনে করেন আবার ফিরে আসি। পরে আমি যখন ধরলাম কিছুটা নাড়লাম, তখন বুঝলাম আসলে আমাদের ভয়টা হচ্ছে মনের। এই কেঁচোটা শরীরের সাথে যে অনুভূতি নড়াচড়াটা করবে, ওটাই হলো ভয়। আসলে ভয় কোনো কিছু না। আমরা যে কেঁচোটা নিয়ে কাজ করি, এই কেঁচোটা হচ্ছে আমাদের এই দেশি কেঁচোর মতো না, ওরা হচ্ছে একদম অলস, নড়াচড়া করে কম, নড়াচড়া করে কম, বাহিরের জাত তো। আর আমাদের এগুলো তো খালি দৌড়াই, তো ওইগুলো হাতে নিলে বেশি নড়ে না, চড়ে না, চুপচাপ থাকে। আর গ্লোভস পরার কারণে শরীরে তো কোনো অনুভূতি নাই, মানে আমার ভয়টা চলে গেল। তখন থেকে আমি ফুল দমে শুরু করলাম। আমি নিজে সার উঠাতে পারতেছি,
আবার কিছু ধরতে পারতেছি, দিতে পারতেছি, এভাবে কিছু সার জমালাম। তখন ওনারাই আমার কাছ থেকে আবার সার কিনে নিল 10 টাকা কেজি। তো এভাবে 20 কেজি, 30 কেজি, 50 কেজি ওদের কাছে দেই, যেটুকু হয় ওদের কাছে দেই। কখনো গ্লোভস ছাড়া কিংবা কোনোভাবে কেঁচোর কামড় খাননি? কিছু তো কামড়ায় না, কিছু কামড়ায় না, আচ্ছা। কিছু শুধু গোবর খাবে আর মল ত্যাগ করবে, ওটাই কিছু সার। তো আচ্ছা। এখন ধরেন আমি শত শত কেজি ধরি, হাত দিয়ে ধরতে পারি, এখন আর কোনো ভয় নেই আমার। বাহ। আস্তে আস্তে ওই ভয়টা চলে গেছে। তো তখন যখন আমি শিখে গেলাম, তখন আস্তে আস্তে নিজে নিজে ধরি। তো আমার বাড়িটা হচ্ছে রাস্তার সাথে, অনেকজন ওই দিক দিয়ে যায় আসে। আমার আবার ধরেন আমি রাত 1টা 2টা নেই, কাজ করি, বাড়ির সাথে কাজ করি। আর আমার আম্মা তো ঘৃণা করে, কিন্তু তারপরেও সে ভাবে যে আমার মেয়ে কাজ করবে বাইরে আর আমি ঘরে ঘুমাবো। সে দূরে বসে থাকতো, যেন মানে সে আমাকে দেখতে পারে কিন্তু আমি কি করতেছি ওগুলো যেন না দেখে। তো দূরে বসে থাকতো। তারপরে দেখা গেছে 1টা 1:30টা পর্যন্ত আমি এরকম কাজ করতাম, মানে কোনো লিভার তো পাইতাম না। এভাবে করতে থাকলাম। পরে একবার হচ্ছে ওনাদেরকে আমি 500 কেজি সার দিলাম, 5,000 টাকা দিল। মানে ওই 5,000 টাকা মানে না জীবনে অনেক, মনে হয় অনেক বড় কিছু। 5,000 টাকা বিশাল ব্যাপার তখন, 2018 সালে। তখন ওই 5,000 টাকা নিয়ে আমার আনন্দ, আমি কি করি এই 5,000 টাকা দিয়ে। তো তখন ওনাদের কাছ থেকে টাকাটা নিলাম, নিয়ে আমি সরাসরি চলে গেলাম আবার দোকানে, যে 50টা রিংয়ের অর্ডার দিলাম, যে আমার যত আমি এখন আমার বিক্রি হচ্ছে, তাহলে আমার আস্তে আস্তে বাড়াতে হবে। তখন আমার ফুল মনোযোগ শুধু এই কেঁচো সারের উপরেই। পরে আস্তে 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 এভাবে হতে হতে 2019 সালে আমার 32টা রিং। 19 সালের শেষে আসে আমি চিন্তা করলাম যে আমি একটা ঘর বানাবো, একটা শেড বানাবো। তখন আমি একটা ব্যাংকের সহযোগিতা নিয়ে শেডের কাজ শুরু করলাম। আর এর মধ্যে হচ্ছে বিভিন্ন জনের সাথে, আমি তো মানে বাইরের জগতে না লোকজনের সাথে তেমন একটা পরিচিত নেই। তো প্রাণী সম্পদ অফিসারের সাথে পরিচয় হলো। এখান থেকে হচ্ছে আমাদের পাশেই হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি আছে, ওইখানকার একটা ম্যাডাম আছে রেবেকা ম্যাডাম, ওনার সাথে পরিচয় হলো। উনি আমাকে খুব সহযোগিতা করে, এখনও নিজের বোনের মতো। যখন যেটা সমস্যায় পড়ি ওনাকে বললে উনি আমাকে সলভ করে দেয়। তো আমার এর মধ্যে একজনের সাথে পরিচয় হলো 2020 সালে করোনাকালীন সময়ে। তখন একটা আপা, সে মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, এখান থেকে লেখাপড়া শেষ করে যে কি করবে, তাই একজনের কাছ থেকে শুনছি যে কিছু সার করা যাবে। তো উনি আবার আমার কাছ থেকে কিছু কিনে নিল। তখন ওনার সাথে পরিচয়, ওই সুবাদে আমার একজনের সাথে পরিচয় হয়। ওনার বাড়ি হচ্ছে যে বরিশালে, পিরোজপুরে। উনি হচ্ছে বাংলাদেশ ভার্মি কম্পোস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তো উনি আমাকে ফোনে জিজ্ঞেস করলো যে আপা আপনি কেন এই কাজটা করেন। তা আমি বললাম যে ভাই আমার একটা নিজের পরিচয় দরকার, আমি একটা নিজের পরিচয় তৈরি করতে চাই। এই কারণে মানে ওনার প্রশ্নটা ছিল যে আপনি মেয়ে মানুষ কৃষিতে কেন আসলেন বা জৈব সারে কেন আসলেন। তখন আমি ওইভাবে বললাম যে আমার একটা পরিচয় দরকার। তো হয়তো বা ওনার ভালো লাগছে। তো উনি আমাকে বলছে যে আপা আপনি কি সার তো উৎপাদন করেন, আপনি কি হলো ফেসবুকে পোস্ট দেন। আমি কই কীভাবে দিব, আমি তো জানি না। তো তখন উনি বললো যে আচ্ছা আমি আপনাকে সহযোগিতা করব। তো উনি প্রতিদিন সকাল বিকেল আমাকে লিখে দিত কি দিতে হবে, মানে লিখে মেসেঞ্জারে দিত। এটা আবার কিভাবে আমি পোস্ট করব সেটা উনি আমাকে বলে বলে দিত। আর কি ছবি ওর সাথে দিব সেটা উনি বলতো যে আপনি আপনার খামারের এইভাবে এইভাবে ছবি উঠাই আমার কাছে পাঠান। তো আমি ছবি উঠাইয়া ওনার কাছে পাঠালে উনি আমাকে সেই ছবিগুলো আবার সুন্দর করে সেট করে দিত যে এটা এইভাবে এইভাবে দিয়ে পোস্ট দিবেন। এরকম উনি সকাল বিকেল প্রতিদিন সকাল বিকেল আমাকে দিত। এরকম আমাকে 6 মাস উনি আমাকে দিছে। বাহ। দেওয়ার পরে তখন আমি আস্তে আস্তে মানে টুকটাক আমি নিজেও পারি, 1-2 লিখতেও পারি। আমি লিখতাম না যে আমার তো বেশি লেখাপড়া নাই, আমি যদি ভুল করি তাহলে মানুষ হাসবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। পরে আস্তে 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 একটু একটু পারি। যখন 6 মাসের মতো হয়ে গেল তখন উনি আমাকে বললো আপা আপনাকে আমি মাছ সমুদ্রে ফেলে দিলাম, আপনি হয় ওঠেন না হয় না ওঠেন, আমি জানি যে আপনি পারবেন। তো আল্লাহর রহমতে এখনো আছে, করতেছি। এরপরে হচ্ছে যে আরও অনেকজনের সাথে পরিচয় হয়। আমাদের বগুড়াতে আছে উপসহকারী কৃষি অফিসার আব্দুর রহিম ভাই, ওনারা আমাকে খুবই সহযোগিতা করে, নিজের বোনের মতো হাত ধরে ধরে সব কিছু দেখান। তারপরে আসে 2021 সালে আমার একটা সেট হয়ে গেল। তখন আমি আমাকে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ডাকলো এই জয়িতা আবেদন করার জন্য।
তো জয়িতাতে আবেদন করলাম। পরবর্তীতে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর ছিল, আমি তো ওখান থেকে ঋণ নিলাম, ওখান থেকেই কিন্তু আমার শুরুটা। তো ওনাদের সাথে আমি রানিং অফিসে যাচ্ছি, কিস্তি ঠিকঠাক দিচ্ছি, কিন্তু ওনারা কখনো অত আগ্রহ করে বুঝেনি যে রেশমা কী করে। তো পরে একদিন হঠাৎ আমার হচ্ছে যে ওখানকার যে এখন যে পরিচালক আছে আমাদের ডিডি স্যার, ওনার সাথে পরিচয় হয়। তো উনি আমাকে বলে যে তাহলে তোমার ওখানে যাব। তা আচ্ছা ঠিক আছে স্যার আসেন। তো উনি যখন আমার প্রজেক্টে যায়, যাওয়ার পরে উনি আমার কাজ দেখে উনি খুবই খুশি হয় এবং হচ্ছে উনি হচ্ছে আমাকে খুব সহযোগিতা করে। পরবর্তীতে ঢাকা হেড অফিস থেকে বগুড়াতে যে স্যারেরা ঢোকে, ওই স্যারকেই আমার ওখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তখন ওই মুফিদ স্যার আমাকে বলে যে রেশমা, আমরা কাকেই পুরস্কার দিই, তুমি তো পুরস্কার পাওয়ার যোগ্য, তুমি এবার ভালো 22 সালে তুমি আবেদন করবা। পরবর্তীতে আমি হচ্ছে যে আমার ওই ডিডি স্যার তোসাদ্দেক স্যার উনি সহযোগিতা করে। উনি আমাকে হচ্ছে যে একদম নিজের মেয়ের মতো, নিজের বোনের মতো। এখনও ওনাকে আমি রাত 12টায় যদি ফোন দিয়ে কোনো সহযোগিতা চাই, উনি আমাকে করে। তো 22 সালে হচ্ছে আবেদন করলাম। আবেদন করার পরে আসলে তো বুঝতেছেনি 22 সাল মানে আর বগুড়া আমি অনেক যাচাই বাছাই হয়। আমার ওখানে 3টা টিম যায় যাচাই বাছাইয়ের জন্য। একটা আসে, একদিন পরে আর একটা যায়, আর একদিন পরে আর একটা যায়, এরকম 3টা হওয়ার পরে আমি হচ্ছে সারা বাংলাদেশে নারীদের মধ্যে ফার্স্ট হলাম আর পুরুষদের মধ্যে সেকেন্ড হলাম জাতীয় পর্যায়ে। তো এই পর্যন্ত একটু থামাই, মানে এখন পর্যন্ত আপনার যে গল্পগুলো শুনছি জীবনের গল্প, তো সেখানে সংগ্রাম আছে, তবে হয় না যে কিছু বাধাও তো নিশ্চয়ই ছিল, যে আপনি কাজ করতে গিয়েছেন, আপনি সহযোগিতার কথা বলেছেন, পাশাপাশি তো কিছু বাধাও নিশ্চয়ই পেয়েছেন যে রেশমা কি করছে কিংবা রেশমাকে এরকম। মানে বিষয়টা হচ্ছে কি, কেমন ধরেন এমন সময় গেছে অনেক লোকজন, আমি শুনছি, আমি দেখিনি কখনো, আমার ঘরের পিছে মোড়া এসে সারা রাত বসে থাকছে, সারা রাত বসে থাকছে। কেন বসে থাকছে যে রেশমার কাছে কে আসে কে যায় দেখবে। ভাই এখানে বললাম কথাটা মাইন্ডে নিয়েন না, মানে এই সব জায়গা থেকে আমার মনে হয়েছে আরো বেশি, মানে ওরা মানে যখন এইগুলো কথা শুনছি মানুষ হতাশ হয়, তখন আমার মনের আরো স্পিরিট বাড়ে যে ওরা এখন যে সমালোচনা করে চাষটলে বসে, একটা সময় আমি তৈরি করব যে ওরাই যেন উল্টে আর একটা সমালোচনা করে যে রেশমার কারণে আমাদের এই বঙ্গা গ্রামটা মানুষ চেনে, হাজার হাজার লোক আসে আমার কাছে। আমার এখানে কিন্তু দেশের বাইরে থেকেও লোকজন আসে। তো যারা আপনাকে অবহেলা করেছিল, একটা সময় আপনাকে দিয়ে কিছু হবে না ভেবেছিল, তারা আপনার সাফল্যকে এখন কিভাবে দেখে? ওনারা তো এখন মানে হলো ওনারা নিজেরাই বলে যে আমরা ভাবলাম কি, আর রেশমা একটা মেয়ে মানুষ হয়ে কি করে দেখালো আমাদেরকে। মানে আমাদের গ্রাম এখন ধরেন আমার নামেই বেশিরভাগ হলো মানুষ চেনে আমাদের গ্রামটাই। আর আমার ওখানে ডিসি থেকে শুরু করে আপনার হচ্ছে যে ঢাকা থেকে অনেক অনেক স্যারেরা যায়, যুব উন্নয়নের মহাপরিচালক স্যার পর্যন্তও গেছে, অনেক সচিব স্যারেরা যায়। আমার ওখানে বিদেশ থেকে 3টা টিম ভিজিট করে গেছে, থাইল্যান্ড থেকে, তারপরে ডেনমার্ক থেকে, আর একটা জায়গা থেকে। তো এরকম ধরেন অনেক আসে। আর বিভিন্ন জায়গা থেকে এই যে প্রশিক্ষণার্থী ব্যাচগুলো আমার এখানে কিন্তু আসে, আমি যে প্রশিক্ষণগুলো করাই এর পরেও বিভিন্ন জায়গা থেকে আমার এখানে বিভিন্ন জেলা থেকে এই যে প্রশিক্ষণগুলো করায় না, ওই ব্যাচগুলোই নিয়ে আসে, 20 জন 30 জন ওনাদেরকে আমার কাছে নিয়ে আসে। একটু ব্যক্তিগত বিষয় জানতে চাই, যে স্বামী আপনাকে ছেড়ে গিয়েছিল, তিনি কি আপনার সাফল্য সম্পর্কে জানেন? আমাদের বাড়ি তো কাছাকাছি কাছাকাছি, সব তো দেখেই সব সময়। পরবর্তীতে তিনি যোগাযোগ করার বা আপনাকে ফিরিয়ে নেওয়ার কোনো চেষ্টা আমার করেছেন? ওইসব মানে মেন্টালিটি এখন আর মাথার মধ্যে নাই, আমার চিন্তা ভাবনাই নাই যে আমি বিয়ে করব কি করব না করব। এই আমার কথা হচ্ছে আপনি কাজের নেশায় আপনি হ্যাঁ, কাজের মধ্যে আছি, আমার জীবনে আরো অনেক কিছু করতে হবে। আমি তো নিজে সফলতা পাইছি, আর আমি একটা রেশমা, আমার মতো হাজারো রেশমা আছে সমাজে, অবশ্যই। তারা প্রতিষ্ঠিত হোক, যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করি। আর বিশেষ করে আমাদের গ্রামটা না খুবই গরিব গ্রামের মানুষ, আমাদের গ্রামের নারীরা মাঠে কাজ করতে যায়, কৃষি কাজ করতে যায়। তো আমার প্রতিষ্ঠান যদি আরো একটু বড় করতে পারি, এখন 30 জনের মতো হলো শ্রমিক কাজ করে, এর মধ্যে প্রায় 25 জনই নারী। তো দেখা গেল আরো 50-100 জন নারী আমার প্রতিষ্ঠানে কাজ করুক, আমি মেয়ে মানুষ, তারাও মেয়ে মানুষ, একসাথে কাজ করবো। আমি কিন্তু আমার খামারে যদি আপনারা যান, তাহলে আমি কে আর আমার লিভার কে বুঝবেন না।
আমরা ধারাবাহিকভাবে আর একটু শুনি যে জয়িতা সম্মাননার কথা বলছিলেন 2022 সালে আপনি পেয়েছিলেন, তারপর যখন হাতে নিয়েছিলেন সেই ট্রফিটি কিংবা সম্মাননাটি, কেমন অনুভূতি হয়েছিল? আমি হচ্ছে জয়িতা পুরস্কার পাই 2021-এ। আসলে আমি কখনো ভাবিনি যে আমি রেশমা, আল্লাহ আমাকে এখানে নিয়ে আসবে। সত্যি আল্লাহ ছাড়া সম্ভব ছিল না। আমি ধরেন যে আমি যখন হচ্ছে জাতীয় পুরস্কার পাই, কিছু মানুষ আছে যারা আসলে, আমি যখন হচ্ছে কাজটা শুরু করছি বা একটা অবস্থান তৈরি হয়ে গেছে, আমার কোনো ব্যর্থতা আসেনি, সত্যি কথা। আল্লাহর এতটা রহমত আল্লাহর। তো আমি ধরেন যে এই যে আপনাদের সঙ্গে কথা বলতে গেছি, এটাও আমি পারতাম না। একটা রেস্টুরেন্টে যে খাবো সেটাও আমি পারতাম না। কিন্তু ওনারা আমার হচ্ছে যে কিছু ভাইয়েরা আছে, ওনারা আমাকে শিখাইছে। যেমন যুব উন্নয়নের একটা ভাই আছে, সুমন স্যার। তো উনি একজন হিন্দু মানুষ, আমি জানতামই না উনি হিন্দু। আমি 2 বছর পরে জানছি যে উনি হিন্দু। তো এরকম ওনারা আমাকে খুব ভালোবাসে এবং ওনারা আমাকে হাত ধরে ধরে শিখাইছে। আমি যখন হচ্ছে এর আগেও কিন্তু সোনারগাঁ হোটেলে আসছিলাম চ্যানেল আই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। আচ্ছা, তো ওই অ্যাওয়ার্ড নেওয়ার আগে বা আমি যখন জাতীয় পুরস্কার নিতে আসলাম ঢাকাতে, তার আগে আমি যে আসবো, লোকজনের সাথে কিভাবে কথা বলবো, প্লাস হচ্ছে যে কিভাবে কোনো রেস্টুরেন্টে খাবো, ওনারা আমাকে সব শিখাইছে। বা হচ্ছে বাইরে চলাফেরা করতে গেলে বা একজন উদ্যোক্তা হতে গেলে মানে কেমন হতে হবে বা কি বিষয়ে, একটা মানুষ একটা ভুলভাল বলতেই পারে, সেটা শোনা যাবে না, এরকম। জি, আচ্ছা। আপনি বলছিলেন যে আপনি এই যে ভার্মি কম্পোস্ট নিয়ে কাজ করতে শুরু করলেন, নতুন করে একটি ঘর তুললেন, কিন্তু আপনি শুরুটা করেছিলেন একটা গরু নিয়ে, সেই গরুর যে বর্জ্য হতো সেখান থেকে। পরবর্তীতে আসলে আপনি কিভাবে কাজটা আরো বাড়ালেন বা বিস্তৃত করলেন? এখন আমার বর্তমানে ছোট বড় 7টা শেড। আমি 7টা শেডে জৈব সার উৎপাদন করি। তো আমার তখন একটা গরু ছিল, এখন বর্তমানে 20টা গরু। আমি বিভিন্ন রকমের গরু লালন পালন করি, কখনো 20টা 30টা হয়ে থাকে। তো আমি হচ্ছে 2-3টা রকমের গরু লালন পালন করি। যেমন আমার দুধের কিছু গাভী আছে, এটা সারা বছরই থাকে। আবার কিছু গরু মোটা তাজা করি, যেটা 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা এক একটা গরু হবে। আর কিছু গরু করি যেটা হচ্ছে দেশি গাভী, একদম শুকনা, ওইগুলো নিয়ে আসে একটু ভালো খাবার দিয়ে মোটা তাজা করে 2 মাস 3 মাস লালন পালন করার পরে বিক্রি করি। তারপরেও যেটুকু কাঁচামাল এখান থেকে আসে, তাতে আমার হচ্ছে মানে যে কাজ করি আমার, তার মানে 100 ভাগের 10 ভাগও পূরণ হয় না। তো আমার গ্রামে এবং গ্রামের আশেপাশে যত খামারি আছে বা যারা গরু লালন পালন করে, সবার যে বজ্রটা হয় সবগুলোই আমার কাছে আসে। আমার আলাদা একটা শেড করা আছে, ওর ভিতরে আমি রাখি। রাখার পরে সেটা আমি মানে গ্যাস মুক্ত করে নিয়ে তারপরে যে ব্যবহার করি। এতে করে দেখা যাচ্ছে যে অনেকগুলো যারা যে ধরেন যেখানে সেখানে গোবরগুলো ফেলে রাখতেছে, বর্ষার সময় বৃষ্টির পানিতে ওটা নষ্ট হয়ে পরিবেশের সাথে মিশে যাচ্ছে, এটা আমি নিয়ে এসে একটা সংরক্ষিত জায়গাতে রাখতেছি। আবার ওই খামারির গোবরটা নষ্ট হচ্ছিল, উনি টাকা পাচ্ছে। আবার যে গাড়িগুলো নিয়ে আসতেছে সেও টাকা পাচ্ছে। মানে অনেকগুলো মানুষ এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আচ্ছা, বাহ। তো কাপড় সেলাই থেকে যে কৃষি উদ্যোক্তা হয়ে গেলেন আর কি, কাপড় সেলাই কি এখন করছেন? এখন আমি হচ্ছে অন্য কারোর জন্য করি না, তবে আমি নিজে যে পোশাকগুলো পরি সব আমি নিজেই তৈরি করি। আচ্ছা, আমি যখন একটু অবসর সময় পাই, দিনে না পেলে রাত্রে পাই যখন, তখন এই কাজটাই আমি করি, আমার ভালো লাগে। বাহ। তো বলছিলেন যে একটা সময় যে 5,000 টাকা আপনি যখন পেয়েছিলেন সেটাই অনেক বিশাল কিছু ছিল, আপনি ভাবছিলেন যে কি করবেন 5,000 টাকাতে। এখন আমি দর্শকদের জানাচ্ছিলাম, তো আপনার মুখ থেকে শুনি এখন নিট আয় কত হয় আপনার? আল্লাহর রহমতে আমি চলতে পারি এবং আমার লোকজন দিয়ে মানে চলতে পারি ভালোই। আর আমার কি, আমি কখনো কোনো ব্যাংক ব্যালেন্স করতে পারিনি এখন পর্যন্ত, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই। আমি কিছু জমি কিনছি, শুধু সেটা আমি বললে ভুল হবে, আমার মাও আমাকে সহযোগিতা করছে বা এখনও করে সব সময়। তো আমি যেটা ইনকাম করি, এই দেখবেন যে আমার টাকাটা আসার আগেই আমার স্বপ্ন রেডি হয়ে থাকে বাহ। যে এটা আমার করতে হবে। ধরেন আমার সেই তালপাতা ঘর 2017 সাল, আর 2026 সালে এসে এখন আমার 7টা সিট। আর আমি শুরু করছিলাম আমার বাড়িতে, যদি আল্লাহ কখনো আপনাদেরকে নিয়ে যায় দেখতে পারবেন, আমি যে রুমে থাকি আমার রুমের চারপাশেই আমি জৈব সার নিয়ে কাজ করি।
বাহ, চমৎকার। তো এর অনেক কিছু পাশাপাশি শিখছি। ধরেন আরেকটা জায়গা 2 বিঘে, সেটা নিয়ে আবার নতুন ভাবে শুরু করছি। আপনার সাথে কথা বলছিলাম এবং অনেক শক্তি পাচ্ছিলাম, কারণ আপনি একদম শূন্য থেকে অনন্য হয়ে উঠেছেন এবং কোনো ভয় বাধা আপনি তোয়াক্কা করেননি, যে কারণে আজকে আপনি এই অবস্থানে আছেন। তো যেটা বলছিলেন বিরতির আগে, কি বলছিলেন সুস্মিতা, তুমি আমাকে মনে করিয়ে দাও। উনি ওনার স্বপ্নগুলোকে কখনো থামিয়ে রাখেননি। একটা স্বপ্ন বাস্তবায়িত হতে না হতে উনি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। এবং আপনি বলছিলেন যে আপনার বর্তমানে 7টি শেড আছে, তো তারপরে আপনি আরো কি কি স্বপ্ন দেখতে শুরু করলেন সেগুলো শুনি। এখন আমার বর্তমানে 7টা শেড আছে। আমি সবগুলোতেই জৈব সার উৎপাদন করি। তো গরু ছাগল তো আছেই। তো আমার পরিকল্পনা হচ্ছে আরো বড় হবে, আরো মানুষের কর্মসংস্থান হবে। এর পাশাপাশি তো আমি কৃষি নিয়েও কাজ করি, নিরাপদ সবজি নিয়ে কাজ করি। তো আমার পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে নিরাপদ সবজি আরো বেশিভাবে কাজ করব, এবং জৈব সার তো নিয়ে কাজ করতেছি। এখানে হচ্ছে আরো মানুষের কর্মসংস্থান হবে এবং আরো উদ্যোক্তা তৈরি করতে হবে। মানুষকে দক্ষ করে প্রশিক্ষণ দিয়ে দক্ষ বানাতে হবে। জি, আমার এলাকায় আমি আছি, কিন্তু এরকম যদি সারা বাংলাদেশে আমার মতো আরো 100 জন হয় তাতে তো সমস্যা নাই। জি, চমৎকার তো করে এই আপনি যে- বলছেন। বলো না সুস্মিতা, তুমি বলো। হ্যাঁ, যে জৈব সার নিয়ে আমরা এত কথা শুনছি, এবারে আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে যে অনেকেই তো এখনো আসলে জৈব সারের উপকারিতা সম্পর্কে জানেন না, বা রাসায়নিক সারের ব্যবহারের দিকে তারা বেশি মনোযোগটা দেন। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বিশেষ করে আমাদের মাটিতে আপনারা জানেন যে কেঁচো হচ্ছে প্রাকৃতিক নাঙ্গল, আমরা ছোটবেলায় পড়েছি। কিন্তু এখন বর্তমানে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করার কারণে মাটিতে মনে হয় না যে এই প্রাকৃতিক নাঙ্গলটা আছে। আর আমাদের বাংলাদেশের মাটিতে যে পরিমাণ জৈব পদার্থ থাকা দরকার, তার মানে 1 ভাগও এখন বর্তমানে নাই। মানে রাসায়নিক সার ব্যবহার করে করে জমিগুলো নষ্ট হয়ে গেছে। তো আমরা যদি জৈব সারটা ব্যবহার করি, আর রাসায়নিক সার তো আমাদের বাহিরে থেকে নিয়ে আসতে হয়, আর আমরা চাইলেই কিন্তু জৈব সার যে পরিমাণ উৎপাদন করি আমরা, তো আরও উৎপাদন করতে পারি। সরকার যদি একটু সহযোগিতা করে আমাদেরকে, তাহলে আমরা কিন্তু আরও বেশি উৎপাদন করতে পারি এবং কৃষকের পাশে কিন্তু আরও ভালোভাবে দাঁড়াতে পারি। জৈব সার ব্যবহার করলে যে ফসলটা উৎপাদন হবে সেটা কৃষকও লাভবান হবে, আর যারা সেটা খাবে তারাও কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। আমরা প্রতিদিন কিন্তু যে সবজি বা যে ফলমূল খাচ্ছি, আমরা ডাইরেক্ট কিন্তু বিষ খাচ্ছি না, কিন্তু ইনডাইরেক্ট সবসময়ই খাচ্ছি। তো আমি চাই যে মানে সব কিছুই যেন একটু নিরাপদ হয়। একদিনে তো সম্ভব না, আস্তে আস্তে হোক। আর কৃষকরা হচ্ছে জৈব সার ব্যবহারে আগ্রহী হোক। যত আগ্রহী হবে তত বেশি হচ্ছে যে আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষা ঠিক থাকবে। মাটির স্বাস্থ্য সুরক্ষা যদি না থাকে, আমাদের এই পৃথিবী যতদিন আছে ততদিন তো আমাদের খেতেই হবে আর উৎপাদন করতেই হবে। তো যে পরিমাণ আমরা রাসায়নিক সার ব্যবহার করতেছি, একটা সময় দেখা যাবে যে জমিতে আর কোনো কিছু উৎপাদনই হবে না। জি। তো আপনার প্রশিক্ষণ সেন্টার নিয়ে একটু শুনবো বিস্তারিত, তবে তার আগে আপনার সম্পর্কে আমাদের কিছু ভিজুয়াল আছে, আপনার কাজের কিছু নমুনা আমি একটু দর্শকদের দেখাতে চাই, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক চলুন আমাদের আজকের অতিথি কীর্তিমতী উদ্যোক্তার কিছু কাজের নমুনা দেখি। এদেশের মাটিতে প্রতিনিয়তই জন্ম নেয় অসংখ্য সংগ্রামের গল্প। সেই রকম সংগ্রামের গল্পেরই এক উজ্জ্বল চরিত্র বগুড়া জেলার শেরপুরের সুরাইয়া ফারহানা রেশমা, যার গল্প এখন হাজারো নারীর অনুপ্রেরণার উৎস। স্বপ্নের পথ কি কখনো মসৃণ হয়? রেশমারও হয়নি। জন্মের 2 মাস পর বাবা সবাইকে ছেড়ে অন্যত্র চলে যান। অভাব অনটনে বড় হওয়া রেশমাকে মাত্র 14 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়। 4 বছরের মাথায় স্বামীর নির্যাতনে সে সংসার থেকেও চলে আসতে হয় তাকে। আমাদের সমাজে নারীরা সবসময় পুরুষের পরিচয়ে পরিচিত, কখনো বাবার পরিচয়ে, কখনো আবার স্বামীর পরিচয়ে। কিন্তু যার এই দুইটা পরিচয়ই নাই, তারও তো জীবন,
যেখানে 2-5 জন লোক আছে সেখানে যদি যাইতাম জিজ্ঞেস করতো বাবা কি করে, পরবর্তীতে জিজ্ঞেস করতো স্বামী কি করে, যদি বলতাম স্বামী নাই কেন নাই, বিভিন্ন প্রশ্ন। মায়ের সেলাই মেশিন দিয়ে ভাগ্যের চাকা ঘুরানোর সংকল্প করেন। হাজারো বাধায় ভেঙে পড়েননি তিনি, প্রতিকূলতাকেই করেছেন শক্তি। বড় হওয়ার অদম্য ইচ্ছায় মায়ের সাহায্য ও নিজের শ্রমে জমানো স্বল্প পুঁজিতে 2014 সালে একটি গরু ও ছাগল কিনে পালন শুরু করেন। বর্তমানে তার খামারে রয়েছে 30টির মতো গরু। আমার মেয়ের জীবনটা শুরু হলো খুব কষ্টের থেকে। ওর জীবনের শুরুতে একটা দুর্ঘটনা হওয়ার কারণে ও ভেঙে পড়ে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে 8টা রিং সে চেয়ে নেয়। নেওয়ার পরে ছোট্ট একটা তাল পাতার ছাউনি দিয়ে ছোট্ট একটা ছাপড়া ঘর করে। সেখান থেকে ওর জীবনের এই মানে সার জগতে আসার শুরু। 2017 সালে শুরু করা ভার্মি কম্পোস্ট উৎপাদন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এখন মাসে 50 টনের মতো জৈব সার উৎপাদিত হচ্ছে তার কারখানায়। এছাড়াও করছেন নিরাপদ সবজি চাষ, হাঁস মুরগি, ছাগল পালন থেকে শুরু করে অনেক উদ্যোগে তিনি জড়িত হয়েছেন, যেখানে কর্মসংস্থান হয়েছে 25 থেকে 30 জন মানুষের। কৃষিতে অবদানের জন্য জাতীয় যুব পুরস্কার 2022, ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025 সহ পেয়েছেন সরকারি বেসরকারি অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি। নিজের সাফল্যের পাশাপাশি রেশমা বহু মানুষকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন স্বাবলম্বী প্রজন্ম। সুরাইয়া ফারহানা রেশমা, তার যে সাহস, আত্মপ্রত্যয়, আমরা বিমোহিত হই। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ উত্তর তাকে 3 বার ঋণ সহযোগিতা আমরা প্রদান করি। বিভিন্ন ধরনের সমন্বিত একটি খামার তিনি তৈরি করেন, যার নাম রেশমা কৃষি উদ্যোগ। তাকে দেখে শত শত যুব আজ উদ্বুদ্ধ হয়ে আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে নিজের বেকারত্ব দূর করছে এবং দেশকে সমৃদ্ধ করছে। এখন আর কাউকে বলতে হয় না আমি কার মেয়ে, আমার স্বামীকে। আমি নিজের পরিচয় নিজেই বাঁচতে পারি, আমি রেশমা, এটাই আমার শান্তি। তিনি প্রমাণ করেছেন ধৈর্য আর কঠোর পরিশ্রমী সবচেয়ে বড় পুঁজি। বিশ্ব নারী দিবসে রেশমার গল্প মনে করিয়ে দেয়, সাহস থাকলে জীবন বদলে যায়। অসাধারণ, চমৎকার। হ্যাটস অফ। অবশ্যই অনেক কিছু শিখলাম এবং দেখলাম এবং অনুপ্রাণিত হলাম। আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু জানতে চাই যে এই যে প্রশিক্ষণ সেন্টার আপনি দিলেন, আপনি শুধু শিক্ষা কিংবা আপনার লাভ, আপনার সবকিছু আপনি নিজের মাঝেই আপনি রাখেননি, আপনি সেটা ছড়িয়ে দেবার চেষ্টা করেছেন। এই ভাবনাটা কবে থেকে এলো? আসলে আমি তো যা কিছু শেখা অনেক থেকে শেখা। এখানে আমার কোনো প্রশিক্ষণ ওইভাবে ছিল না। পরবর্তীতে যে প্রশিক্ষণগুলো নিছি এটা নিতে হবে, তাই মানে সার্টিফিকেটের দরকার হয় বিভিন্ন জায়গায়, এই কারণে। তো আমি ধরেন উদ্যোক্তা হলাম, আমার মতো তো আরও অনেক মানুষ আছে যারা আমার থেকেও খারাপ অবস্থানে আছে। তারাও যদি জীবনে একটু কাজে লাগে বা আমাকে দেখে যদি তারা একটু অনুপ্রাণিত হয়, তাহলে আমাদের দেশটাও ভালো থাকবে, একটা পরিবারও মানে সচ্ছল হবে। এবং একজনের জন্য, যেমন ধরেন আমার একটা কাজের মাধ্যমে আমার ওখানে 30 জন লোক কাজ করে, এর পাশাপাশি আরও হয়তো বা 100, 150, 200 জন লোক এর সাথে সম্পৃক্ত। তো এইরকম যদি আমার মতো আরও 10টা জেলায় 10 জন থাকে, তাহলে আরও ওখানকার মানুষ উপকৃত হবে। তো আমি যেটা জানি সেটা আমার মধ্যে রেখে কি হবে? আমি যখন মারা যাব সেটা আমি কবরে নিয়ে যাই, করবোটা কি? তো আমি মারা যাওয়ার পরে মানুষ যেন আমাকে মনে রাখে, আমি মরে গেলে যেন মানুষ বলতে পারে যে এই মানুষের দ্বারা এই উপকারটা হয়েছে, আমি মরেও অমর হয়ে থাকতে চাই। চমৎকার এই ভাবনা। এরকম যদি সবাই ভাবতো তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত। এখন পর্যন্ত আমি ট্রেনিং সেন্টারটা ওইভাবে করে উঠতে পারিনি। আমি কিন্তু যে প্রশিক্ষণটা দিয়ে থাকি এটা সম্পূর্ণ ফ্রিতেই দিই, আমি কোনো টাকা পয়সা নিই না কারো কাছে। তবে আমার ওখানে কোনো আবাসনও এখনো করতে পারিনি, মানে কিছুই করতে পারিনি। কবে থেকে শুরু করেছিলেন? এটা আমি শুরু করছি অনেক আগে থেকে।
কবে? 2021 সাল থেকে আমি এই প্রশিক্ষণটা দিয়ে থাকি। মানে 5 বছর ধরে। হ্যাঁ, তো যেটা বলছিলেন যে আবাসনও নেই কিংবা ওরকম, তাহলে কিভাবে প্রশিক্ষণটা চালাচ্ছেন? প্রশিক্ষণটা দিয়ে থাকি 2 দিনের একটা প্রশিক্ষণ। তো আবাসনের একটা ব্যবস্থা করতে হয়। আমার যখন দেখি যে কম ইয়ে হয়, মানে এখানে প্রশিক্ষণটা 2-3 রকমের হয়। একটা সময় প্রশিক্ষণ দেওয়া হয় 20 জন 30 জন একবারে আসে আমার কাছ থেকে প্রশিক্ষণ নেয়। আবার অনেক সময় দেখা যায় 2 জন 3 জন 5 জন একটা ফ্যামিলি পুরোটাই চলে আসে আমার কাছে, আমি জানিই না একজন আসলো। তো তাদেরকে আমি 2 জন 5 জনকে রাখার মতো ক্যাপাসিটি আমার আছে, বা খাওয়ানোর মতো ক্যাপাসিটি আমার আছে, আমি রাখতে পারি। কিন্তু যখন হচ্ছে আপনার এই 20 জন 30 জন করা হয়, তখন আমি ওদেরকে রাখতে পারি না। তখন আমার হচ্ছে যে আগে যুব উন্নয়ন অধিদপ্তরে করাতাম, তো এখন ওইখানে পাই না, ওখানে আর্মিরা থাকে। এখন হচ্ছে যে আমি পল্লী উন্নয়ন একাডেমির ওনাদের সহযোগিতা নেই, ওনাদেরকে বললে আমাকে সহযোগিতা দেয়। তো ওই ক্ষেত্রে ওখানে আমার বুকিং দিতে হয় লিখিতভাবে, আর ওইখানকার একটা বিল হয়। আচ্ছা, মানে প্রশিক্ষণ হয় 2 দিনের, শুক্রবার এবং শনিবার, যেন একজন হলো চাকরিজীবীও এই প্রশিক্ষণটা নিতে পারে, চাকরির পাশাপাশিও সে এই কাজে আসতে পারে, বা উদ্যোক্তা হওয়ার অনেকজন চায় যে আমি চাকরি করব না, উদ্যোক্তা হব, সবার জন্য। যেমন আমার এখানে একটা ওই খুলনা থেকে এক ভাই প্রশিক্ষণ নিল, উনি হচ্ছে কলকারখানা ডিপার্টমেন্টের পরিদর্শক, আর ওনার ওয়াইফ ছিল বাংলাদেশ ব্যাংকের একটা বড় পোস্টের চাকরিজীবী। সে ওই চাকরি ছাড়ে আমার কাছে প্রশিক্ষণ নিয়ে তারা শুরু করছে। তো এরকম ধরেন অনেক মানুষই আসে। আমার তো ইচ্ছে করছে আমিও প্রশিক্ষণ নিই আপনার কাছে, চলে আসবো। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই, আপনাদেরকে দাওয়াত থাকলে আসবেন বগুড়াতে আমার প্রতিষ্ঠানে। আপনি যে ফ্রিতে কেন চিকিৎসা, মানে সরি, ফ্রিতে কেন প্রশিক্ষণ দেন আপনি? আমার ভালো লাগে। ধরেন আমি টাকা নিলাম, নিয়ে কি হবে, কয় টাকায় বা ইনকাম হবে, আর আমি যখন ফ্রিতে করাবো তখন মানুষ ওখানে উপকৃত হবে। আপনি যেটা বলছিলেন যে পল্লী উন্নয়নে থাকা টাকা, এটা একটা বিল হয়, এটা বিল হয় কি, ওনারা সেই বিলটা দিয়ে দেয়। আচ্ছা, ওই বিলটা আমার দিতে হয় না। মানে 2 দিনের একটা প্রশিক্ষণ রাখি, যদি কেউ বৃহস্পতিবারে আসে, বৃহস্পতিবার রাতে থেকে বুকিং দেওয়া থাকে, কেউ শুক্রবারে সকালে আসে, তো ওখানে আমি হচ্ছে যে 1 দিনের থাকা খাওয়ার ব্যবস্থা করি, ওখানে বুকিং দেই, এবং ওরা আমার কাছ থেকে অনেক কম খরচ নেই। মানে বিলটা ওনারাই দেয়, মানে যারা আসে তারাই দেয়, কিন্তু অনেক মানে কম নেই, জানে যে রেশমা কোনো টাকা পয়সা নেয় না। তো ওইখানে হলো 1 দিন থাকে, 1 দিনের প্রশিক্ষণ এবং থাকা খাওয়া ওখানে। আর 1 দিন যে আমার ওখানে করা হয় সেই খরচটা আমি বহন করি। একটা মেহমান গেলে তো খাওয়াতে হয়, হলো আমার 2-4-5 হাজার টাকা খরচ। মানে প্রত্যেকটা ব্যাচে আমি এটা করি। তারপরে যদি মানুষ উপকৃত হয়, ধরেন আমি একটা ব্যাচে 20 জন বা 30 জনকে প্রশিক্ষণ দিলাম, একজনও যদি কাজে লাগে, তাও একজনের দ্বারাই আরো 100 জনের উপকার হবে। এ পর্যন্ত মোট কতজনকে প্রশিক্ষণ দিয়েছেন? এই পর্যন্ত আমি এই রকম ব্যাচ আমার প্রতিষ্ঠানের উদ্যোগে 32টা ব্যাচকে প্রশিক্ষণ দিছি। একটা ব্যাচে 20 জন 30 জন 40 জন পর্যন্ত। আর এমনি তো প্রশিক্ষণ তো হিসেব নেই। বাহ, আপনি বলছিলেন যে এই এত সব কিছুর পাশাপাশি আপনি নিজে আসলে অনেক সবজি, শাক সবজি, নিরাপদ খাদ্য যেটা বলছি আমরা, আপনি নিজে উৎপাদন করেন। তো সেটার ব্যাপারে একটু জানতে চাই যে এই কাজগুলো নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, আলাদা করে কোনো বিক্রয় কেন্দ্র বা এরকম কিছু করার? আসলে আমি হচ্ছে এই জৈব সারের পাশাপাশি আরো অনেক কিছু করে থাকি, যেমন ঘিটা করি, ঘি উৎপাদন করি। মানে আমার হচ্ছে যে কিছু কাস্টমার আছে যারা ওটা পছন্দ করে। এটা কি সারা দেশব্যাপী? সারা দেশব্যাপী আমার কাছে বললে আমি ওখানে পাঠাই দিব। আচ্ছা, মানে রিয়াল কিছু ছাড়েরা নেয় আমার কাছ থেকে। তো আমি কিছু হচ্ছে ঢেকিসাটা চাল উৎপাদন করি। এখন বর্তমানে যে মেশিনের চালটা, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। মানে চালের যে উপকারী ইয়েগুলো সেগুলোই নষ্ট হয়ে যাচ্ছে, আর ম্যাক্সিমাম মানুষের কিন্তু ডায়াবেটিস। তো এই চালটা নিয়েও কাজ করি, এবং সামনে আরো বড় আকারে করার চিন্তা ভাবনা আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। তো গরু, ছাগল, হাঁস, মুরগি আমার বাড়িতে কোথাও ডিম না থাকলে আমার বাড়িতে আছে না। আমার বিশেষ করে যদি মনে করি কিছু কিনবো না, তাহলে কেনা লাগবে না, সব আছে, মাছ আছে। আর নিরাপদ সবজি উৎপাদন করি, নিজে খাই
টুকটাক বিক্রি করি, আর আমার ওখানে যারা যায় তাদেরকে দিয়ে দিই। চমৎকার। তো কিছুদিন আগে আপনাকে আমরা দেখেছি, যেটা আপনি বলছিলেন হোটেল সোনারগাঁতে আপনি এর আগেও পুরস্কৃত হয়েছেন, এবার আবারও পুরস্কৃত হলেন এবং রাধুনী কীর্তিমতী সম্মাননায় ভূষিত হয়েছেন। আমরা তো হাততালি দিয়েছি আপনার জন্য, যার সাথে আজকে কথা বলতে পারছি আর কি। তো আপনার কেমন লেগেছিল এই সম্মাননায় পেতে আর কি? আসলে ভাই, যেটা সত্যি কথা, আমি কখনো ভাবিনি। আমি সেই 2021 সালে শুনছিলাম যে রাধুনী কীর্তিমতী সম্মাননা আছে, বুঝছেন। তো আমার তখন অতটা কিছু তখন ভাবিনি, আমার মাথার মধ্যে এটা ছিল না। আর এই বছর যখন পাইলাম তখন মনে হলো যে ওই যে শুনছিলাম সেটা তা আমি নিজেই হয়ে গেছি। মানে আমি সত্যি কখনো ভাবিনি যে এই অ্যাওয়ার্ডটা আমি পাবো। বাহ, আর এটা আমি আপনার অর্জন। এখানে আমি আমার পরিবার সবাইকে নিয়ে আসতে পারছি, আমার আম্মাকে আনতে পারছি, আমার বাড়িতে আমার ভাই থাকে, খালাতো ভাই ছোটবেলা থেকে, ভাবিকে নিয়ে আসছি, বাচ্চাদেরকে নিয়ে আসছি। ওরা তো কখনো সোনারগাঁ হোটেল দেখেনি, তো ওদেরকে দেখাতে পারলাম। আর দেখেন, আমার মতো একটা মেয়ে আমাদের গ্রামের কয়েকজনই বা এই সোনারগাঁ হোটেলে আসতে পারছে। তো আল্লাহর রহমতে এই কাজ দিয়ে আমি কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়েও যাইতে পারছি। গত বছরে আমি ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025 পাইছি, সারা বাংলাদেশে আমি ফার্স্ট হয়েছিলাম। বাহ, তো প্রধান উপদেষ্টার হাত থেকে নিছি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আচ্ছা, তো আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, সবই আল্লাহর ইচ্ছে। আমি অবশ্যই। স্বপ্নেও কখনো ভাবিনি যে আল্লাহ আমাকে এত সম্মান দিবে আর আপনারা আমাকে এত সম্মান দিবেন। না, সেটা আপনি অর্জন করে নিয়েছেন এবং মানুষ যদি মন থেকে চায় তাহলে আল্লাহ সবাইকে দিয়ে দেয়, যেটা আপনি বলছিলেন আর কি। তো এই যে স্বপ্নটা নিশ্চয়ই আরো আছে, স্বপ্নটা সামনের দিনগুলো নিয়ে কি স্বপ্ন দেখেন? ভাই, আমার অনেক বড় একটা প্রতিষ্ঠান হবে। এ পর্যন্ত আমি যা করছি শুধু নিজে পরিশ্রম করে, নিজের পরিশ্রম। আর এই যে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডের টাকা পাইছি কিছু, এ দিয়ে ধরেন আমি করছি। তবে সরকারিভাবে যদি আমি কোনো সহযোগিতা পাই তাহলে আমার প্রতিষ্ঠান আরও অনেক বড় করব। এখানে শত শত মানুষ কাজ করবে। মানুষ শুধু সরকারি চাকরির পিছনে ছোটে। সরকারি চাকরি কেন, চাকরির পাশাপাশি সরকারি চাকরি না করে কৃষি কাজ করুক। একদম। এই কথার পরে আসলে কোনো কথা থাকতে পারে না। আমরা আপনার কথাগুলো অনুধাবন করছি, অনুভব করছি এবং খুব ভালো লাগছে আপনার সাথে আজকে কথা বলতে পেরেছি। অনেক ভালো থাকবেন আপনি। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আসলে আমরা কিন্তু যারা লেখাপড়া করি, বিএ পাস এমএ পাস করে বসে থাকি, আমাদের মধ্যে একটা ইগো কাজ করে যে আমি বিএ পাস করলাম, এমএ পাস করলাম করে সাধারণ কাজ করব, কিন্তু এটা থাকা যাবে না। ধরেন আমি রেশমা, আমি এসএসসি পাসও করিনি, কিন্তু আমি সব কাজ করতে পারি। আমি মাঠে যে আলু উঠাচ্ছি, আমি জৈব সার উঠাচ্ছি, আমার যখন যেটা মন চায়, আমার কিন্তু মনেই হয় না যে আমি কে। আমরা তো এমন কিছু হয়ে যায়নি যে করা যাবে না। তো দেখেন, যারা শিক্ষিত বেকার বসে আছে শুধু সরকারি চাকরি, বা এখান থেকে অনেক হতাশ হচ্ছে, নেশার দিকে যাচ্ছে, বিভিন্ন দিকে যাচ্ছে, এইগুলো না করে মনের জোরটা বাড়াতে হবে। মনের জোরেই তাকে প্রতিষ্ঠিত করে দিতে পারবে। যে আজকে চাকরি খুঁজতেছে, যে আজকে চাকরিজীবী হতে চাচ্ছে, সে কিন্তু চাইলেই আরও 10টা পরিবারের দায়িত্ব নিতে পারে, সে 10 জনকে চাকরি দিতে পারে। সেই রকম মনোবল আনতে হবে। আমি সবাইকে অনুরোধ করব মনের জোরটা বাড়ান। খুব সুন্দর, দারুণ বললেন। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ, দোয়া করবেন। অবশ্যই।